সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান কুমার বাড়ুই, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাতা খুলনা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম পৌরনীতি সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। আজ আমি আলোচনা করব তিনটি বিষয়: সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব এবং অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। প্রথমে আমি সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। আমি সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্বের উপরে কতগুলো পয়েন্ট বোর্ডে লিখেছি। এই পয়েন্টের উপরে আমি একটি একটি করে আলোচনা করব। সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব এর প্রথম পয়েন্টটি হচ্ছে সামাজিক সমতা ও মৌলিক মানবাধিকার রক্ষা। সুশাসনের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিধান করা হয়। জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন সাধন করা, সমাজের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায় এবং দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সেবা ও সম্পদের যথাযথ বন্টন নিশ্চিত করে তাদের মৌলিক অধিকার পূরণ করার মাধ্যমে সুশাসন সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা সম্ভব। সামাজিক সমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক অধিকার রক্ষায় সুশাসন কাজ করে থাকে। যেমন অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড সহ অনেক দেশ সুশাসন অর্থে মৌলিক মানবাধিকার রক্ষা করাকে বুঝিয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ বলতে বোঝায় দুস্থ, দরিদ্র, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনমানের নিশ্চয়তা বিধান। কোনো রাষ্ট্রে যদি সুশাসন না থাকে তাহলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রাষ্ট্র কর্তৃক গৃহীত হলেও দরিদ্র জনগণ তা থেকে বঞ্চিত হয়। 2 নম্বর 3 হচ্ছে সামাজিক অধিকার রক্ষা। সামাজিক অধিকার রক্ষায় সুশাসনের কোনো বিকল্প নেই, কারণ কোনো রাষ্ট্র যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে সামাজিক অধিকার যেমন জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, মত প্রকাশের অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, সকল সামাজিক অধিকার বিপন্ন হবে। সুতরাং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব প্রয়োজন। 4 হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব ও পরিবেশগত সমস্যার সমাধান। সকল ধরনের সমস্যার সমাধান এখন রাষ্ট্রের একার পক্ষে করা সম্ভব নয় বিধায় কিছু কিছু সমস্যা, যেমন নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, বাসস্থান ও পরিবেশগত সমস্যার সমাধানে প্রয়োজন
সামাজিক একতা, যেমন বেকারত্ব দূরীকরণে তথা আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সাম্প্রতিক সময়ে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এক্ষেত্রে ঋণ দিয়ে থাকে। এছাড়া শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ইত্যাদি খাতে বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে সহায়তা করে থাকে। কাজেই সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, পরিবেশগত সমস্যার সমাধান সামাজিক একতা দ্বারা করা সম্ভব। 5 হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ। সামাজিক মূল্যবোধের অভাবে সমাজে নানারূপ সামাজিক সমস্যা বা সামাজিক অবক্ষয় দেখা দেয়। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান বা সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। এরপর হচ্ছে দারিদ্র্য বিমোচন। দারিদ্র্য আমাদের সমাজে একটি বড় ধরনের সমস্যা। দারিদ্র্য একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা এবং এটি নানা রকম সামাজিক সমস্যার জন্মদাতা, অর্থাৎ এই বেকারত্ব থেকে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব। সুশাসন প্রতিষ্ঠিত হলে দারিদ্র্য বিমোচন হবে, ফলে অন্য অনেক সামাজিক সমস্যারও সমাধান হবে। সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা। একটি দেশের বা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, জাতীয় চরিত্র ও পরিচিতি তার নিজস্ব সংস্কৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। কেবল সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখা সম্ভব। এরপরে পয়েন্ট হচ্ছে সামাজিক সংহতি ও স্থিতিশীলতা। সহনশীলতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নাগরিক অধিকারের নিশ্চয়তা, সুশিক্ষা ইত্যাদি সামাজিক সংহতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সংহতি ও স্থিতিশীলতা এসব শর্ত পূরণ করা সম্ভব। সুতরাং বলা যায় সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অপরিসীম। এরপরে আমি আলোচনায় যাব রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, এখানে আমি কিছু পয়েন্ট লিখেছি, প্রত্যেকটি পয়েন্টের উপরে আলোচনা করব। প্রথম হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সহাবস্থান ও সবার অংশগ্রহণ। রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সহাবস্থান ও সবার অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে যদি সেখানে সুশাসন থাকে। বিরোধী দল ও মতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করার মানসিকতা অর্জন করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাজনৈতিক ক্ষেত্রে সহাবস্থান, সংসদে সকল দলের অংশগ্রহণ, বিরোধী দলের উপরে কোনো প্রকার নিপীড়ন না করা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হল গণতান্ত্রিক এবং সুশাসনের
বৈশিষ্ট্য। এশিয়া উন্নয়ন ব্যাংক অংশগ্রহণমূলক পদ্ধতিকে সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়াও ইউএনডিপি এর মতে সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। 2 হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে আদর্শ ধারা সৃষ্টি। পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের প্রাণ, আর গণতন্ত্র হল সুশাসনের অন্তঃসার। সুশাসন রাজনৈতিক ক্ষেত্রে আদর্শ ধারা সৃষ্টি করার প্রয়াস পায়। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রেও সুশাসনের গুরুত্ব রয়েছে। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের পাশাপাশি সুশাসনেরও প্রয়োজনীয়তা রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 4 হচ্ছে স্বৈরাচার প্রতিরোধ। রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতি স্বৈরাচারের উৎপত্তি ঘটায়। রাজনীতিতে জনগণের অংশগ্রহণ না থাকলে তা সুশাসনের পরিবর্তে দুঃশাসন প্রতিষ্ঠিত করে। তা এক ব্যক্তির স্বৈরশাসনে পরিণত হয়। অনেক সময় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক শাসন চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতার যুক্তিতে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। আবার রাজনীতিতে যদি বহুমত ও পথের অনুসারী, যেমন এথনিক গোষ্ঠী এবং সংখ্যালঘু মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে তা সুশাসন হবে না। সুশাসন সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখে। 5 হচ্ছে রাজনৈতিক অধিকার ও স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার। সুশাসন নাগরিকদের রাজনৈতিক অধিকার ও স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অর্থাৎ বলা যায় সুশাসন নাগরিকদের রাজনৈতিক অধিকার ও একটি আদর্শ প্রতিষ্ঠা করে বলে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। 6 হচ্ছে সরকার কাঠামোর স্বতন্ত্রীকরণ। স্বতন্ত্রীকরণ কথার অর্থ হচ্ছে আলাদাকরণ বা পৃথকীকরণ। সরকারের 3টি অঙ্গ রয়েছে। এই 3টি বিভাগের মধ্যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য রক্ষায় সুশাসন প্রভাব বিস্তার করে। সুশাসন সার্বভৌম জনপ্রতিনিধিত্বশীল আইনসভার নিকট নির্বাহী বিভাগকে জবাবদিহি করতে বাধ্য করে গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখে এবং স্বাধীন ও স্বতন্ত্র বিচার ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে মানবাধিকার রক্ষা করে। এক কথায় বলা যায় সরকার কাঠামোর স্বতন্ত্রীকরণে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এরপরে পয়েন্ট হচ্ছে জবাবদিহিতা নিশ্চিতকরণ। জবাবদিহিতা হলো সুশাসনের মূল চাবিকাঠি। জবাবদিহিতা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগের নিকট নির্বাহী বিভাগের কর্তা ব্যক্তিদের জবাবদিহি করানোর মাধ্যমে রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করা হয়। আইন বিভাগ বিভিন্ন কৌশলের মাধ্যমে নির্বাহী বিভাগের কার্যক্রমের উপরে নজর রাখে। সুতরাং বলা যায় যে রাজনৈতিক ক্ষেত্রেও সুশাসনের গুরুত্ব অপরিসীম। তাহলে এরপরে আমরা আলোচনায় যাব অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। এই অর্থনৈতিক ক্ষেত্রেও আমি 6টি পয়েন্ট লিখেছি। এই 6টি পয়েন্টের উপরে আমি আলোচনা করছি। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করো। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্রীয় অর্থ সর্বোচ্চ জনকল্যাণে ব্যয় হবে, এটি সুশাসনের আর্থিক নীতি। সুশাসন আর্থিক ক্ষেত্র সহ সকল উন্নয়নমূলক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে। বিশ্ব ব্যাংকের মতে সুশাসন আর্থিক ও মানব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে দক্ষ এবং উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বাজেট ও হিসাব রক্ষণের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং সরকারি প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রে দক্ষ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। বিশ্বব্যাংক আরও বলে, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে অবাধ প্রবাহ নীতি অনুসরণ করার মাধ্যমে সরকার স্বচ্ছতা নিশ্চিত করবে। জনগণের সম্পদ সংরক্ষণে দুর্নীতি কমানোর জন্য যাবতীয় পদক্ষেপ নেবে। সুশাসন প্রতিষ্ঠিত হলে জনগণের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। 2 হচ্ছে সুস্থ প্রতিযোগিতার নীতি বাস্তবায়নে সহায়ক। অর্থাৎ সুশাসন সুস্থ প্রতিযোগিতার নীতি বাস্তবায়নের সহায়ক ভূমিকা পালন করে থাকে। বাজার অর্থনীতি কোনো নিষ্কণ্টকভাবে সুস্থ প্রতিযোগিতার নীতির উপর দাঁড়িয়ে চলতে পারে। রাষ্ট্রের অধিক নিয়ন্ত্রণ অথবা গুটি কয়েক ব্যক্তি কর্তৃক অন্যায়ভাবে বাজার ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে নিয়ন্ত্রণ বাজার অর্থনীতিতে সুশাসনের পরিপন্থী। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের পাশাপাশি ব্যক্তি খাতের ভূমিকা সুশাসনের জন্য খুবই জরুরি। এরপর হচ্ছে 3 জনগণের আর্থিক নিরাপত্তা বিধান। জনগণের আর্থিক নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুশাসনের উপর। সুশাসনের মাধ্যমে সম্পদের ভারসাম্যপূর্ণ বন্টনের দ্বারা অতি দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন করা সম্ভব। সুশাসন আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভারসাম্য প্রতিষ্ঠা করে থাকে। এজন্য আর্থিক ক্ষেত্রেও এর গুরুত্ব অনস্বীকার্য। 4 হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার।
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয় সম্পদের কাম্য ব্যবহার হবে। রাষ্ট্রীয়ভাবে সম্পদের কাম্য ব্যবহার হলে সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং রাষ্ট্রীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। 5 হচ্ছে আয় বৈষম্য হ্রাস। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন জাতীয় আয় বৃদ্ধি ও তার সুষ্ঠু ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করার মাধ্যমে ধনী ও দরিদ্রের মাঝে আয় বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে শিল্পের অগ্রগতি সাধন। অর্থনৈতিক সুশাসন রাষ্ট্রের উদ্যোক্তাদের উৎসাহিত করার ফলে শিল্পের অগ্রগতি সাধিত হয়, পাশাপাশি বেকারত্ব হ্রাস পায়, জাতীয় উৎপাদন বৃদ্ধি এবং রাষ্ট্র অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে। সুতরাং বলা যায় সুশাসনের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রেও সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব আলোচনা শেষ করছি। সাথে সাথে আমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 2য় অধ্যায় এখানেই আলোচনা শেষ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।